করোনা ভাইরাসের সময় এই ছুটির দিনগুলোতে তোমরা যারা তোমাদের পড়াশোনা নিয়ে টেনশনে আছো, অনেকেই টেনশনে আছো, কেউ কেউ টেনশনে নাই, অথচ টেনশনে থাকার খুব একটা কিছু নাই, কারণ এখন স্কুল কলেজ সবই বন্ধ, এরপর পরীক্ষা কবে তাও ঠিক নাই। তারপরে তো যারা যারা টেনশনে আছো, স্কুল কলেজ বন্ধ, হয়তো প্রাইভেটও বন্ধ, তাদের টেনশন কিছুটা দূরীকরণে এইচএসসি জীববিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় নিয়ে কিছুটা আলোচনা করার চেষ্টা করছি। আমি মানারান জাওদাত, এমবিবিএস ফার্স্ট ইয়ার, পাবনা মেডিকেল কলেজ। তো চলো শুরু করা যাক, বিসমিল্লাহ। এইচএসসি জীববিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায়, কোষ ও এর গঠন। তো প্রথমেই কোষ নিয়ে কিছু আলোচনা আছে, এরপর কোষের গঠন অর্থাৎ কোষের মধ্যে যে বিভিন্ন অঙ্গাণু আছে, অঙ্গাণু সম্পর্কে কিছু আলোচনা করা আছে। তো প্রথমেই কোষ সম্পর্কে কিছু আলোচনা আছে, যেমন কোষকে ইংরেজিতে বলা হয় সেল। এর নামকরণ কে করেছে? সবাই জানা, এর নামকরণ করেছে রবার্ট হুক। সবচেয়ে বড় কোষের বর্ণনা দেওয়া আছে উট পাখির ডিম। আর সবচেয়ে ছোট কোষের নাম দেওয়া আছে, এটা বইয়ে দেওয়া নাই, অথবা কারো কারো বইয়ে নতুন এডিশন থাকলে দেওয়া থাকতে পারে, মাইক্রোপ্লাজমা। আর মানুষের নিউরন কোষ প্রায় 1.37 মিটার লম্বা। কিছু কিছু ইনফরমেশন আমি বোর্ডে লিখে দিচ্ছি, এইগুলো বেশি ইম্পর্টেন্ট, অর্থাৎ বইয়ে এই ইনফরমেশনগুলো ভালোভাবে মনে রাখার চেষ্টা করতে হবে। তো এরপর কোষ তত্ত্ব বলা আছে, অর্থাৎ জীববিজ্ঞানের যে শাখায় কোষ সম্পর্কে আলোচনা করা হয় সেটাকে বলা হয় কোষবিদ্যা বা কোষ তত্ত্ব, ইংরেজিতে বলা হয় সাইটোলজি। কোষবিদ্যার জনক কার্ল পি সোয়ানসন। তো কোষের কিছু প্রকারভেদ দেওয়া আছে, সেগুলো এইচএসসিতে ম্যাক্সিমামই পড়া হয়ে গেছে, যেমন আদিকোষ আর প্রকৃত কোষ। আদিকোষের ক্ষেত্রেও এইগুলো সবই জানা কথা, সেজন্য আর লিখছি না বা আলাদা করে। তো এর রাইবোজোম থাকে, আদিকোষের রাইবোজোম 70S আর প্রকৃত কোষের 80S। আদিকোষের রাইবোজোম 70S, অর্থাৎ 70 সাব ইউনিট। সাব ইউনিট বলতে কি বোঝায় সেটা রাইবোজোম পড়ানোর সময় বিস্তারিত পড়া যাবে। যেটা প্রকৃত কোষের ক্ষেত্রে রাইবোজোম থাকে 80S। এই দুইটা হলো মেইন পার্থক্য, 70 সাব ইউনিট আর 80 সাব ইউনিট। তো মনেরা রাজ্যের জীবগুলো বেশিরভাগ আদিকোষী। আদিকোষীর ক্ষেত্রে কী হয়, শোষণ পদ্ধতিটা, অর্থাৎ শোষণ পদ্ধতির মাধ্যমে পুষ্টি ঘটে, খুব কম ক্ষেত্রে সালোক সংশ্লেষণ ঘটে। আর প্রকৃত কেন্দ্রিক কোষে সাধারণত কোষের সব উপাদানগুলো উপস্থিত থাকে, প্লাস্টিডও থাকে, সুতরাং এরা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুত করতে পারে। তো এদের পুষ্টি ঘটে শোষণ, আত্তীকরণ, সালোক সংশ্লেষণ পদ্ধতিতে। কোষ পরিমাপের বিভিন্ন একক আছে, তো সেইগুলো খুব একটা ইম্পর্টেন্ট না, কারণ এগুলো ফিজিক্সেই পড়া হয়ে গেছে, বায়োলজির জন্যে এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না। এবার উদ্ভিদ কোষের সাধারণত প্রাথমিক আলোচনা, যেগুলো এসএসসিতেই পড়া হয়ে গেছে সেইগুলো শেষ। উদ্ভিদ কোষের গঠন নিয়ে আলোচনা করা হয়েছে। উদ্ভিদ কোষের গঠন পড়ার ক্ষেত্রে প্রথমেই যেটা আসে, একদম বাইরে থেকে ভেতরের দিকে যাওয়ার চেষ্টা করা হয়েছে। তার মানে একদম বাইরে থাকে কোষ প্রাচীর, তারপরে থাকে কোষ ঝিল্লি, তারপর থাকে সাইটোপ্লাজম, তারপর থাকে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ভেতরে আবার থাকে নিউক্লিওলাস, এরকম সিরিয়ালি যাওয়ার চেষ্টা করা হয়েছে। যেজন্য প্রথমেই কোষের একদম বাইরের অংশ অর্থাৎ কোষ প্রাচীর থেকে আলোচনা শুরু হয়েছে। তো এখন কোষ প্রাচীর সম্পর্কে জানা যাক। তো কোষ প্রাচীর সম্পর্কে জানার আগে আদিকোষ আর প্রকৃত কোষে কিছু পার্থক্য জেনে আসি, যেহেতু এগুলো অনুধাবনমূলক প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। মাঝে মাঝে আসে যে আদিকোষ এবং প্রকৃত কোষের মধ্যে কিছু পার্থক্য লেখো। কী পার্থক্য হতে পারে?
আদিকোষের ক্ষেত্রে সাধারণত কোষের সবগুলো অঙ্গাণু উপস্থিত থাকে না, শুধুমাত্র কোষ প্রাচীর এবং নিউক্লিয়ার পর্দা থাকে। নিউক্লিয়ার পর্দা থাকে না, নিউক্লিওপ্লাজমের মধ্যে ক্রোমাটিন তন্তুগুলো ভাসমান অবস্থায় থাকে, কোনো নিউক্লিওলাস বা নিউক্লিয়ার মেমব্রেন থাকে না, অর্থাৎ সকল অঙ্গাণু উপস্থিত থাকে না। প্রকৃত কোষের ক্ষেত্রে তা না, কোষের ক্ষেত্রে প্রকৃত নাম থেকেই বোঝা যায় এগুলো উন্নত, তাই এক্ষেত্রে সকল অঙ্গাণু উপস্থিত থাকে। আরেকটা পার্থক্য একটু আগেই বলা হয়ে গেছে যে আদিকোষের ক্ষেত্রে রাইবোসোম থাকে 70 সাবইউনিট, অর্থাৎ 70S, যেটা প্রকৃত কোষের ক্ষেত্রে রাইবোসোম থাকে 80S। আদিকোষের ক্ষেত্রে সাধারণত পুষ্টি পদ্ধতি ঘটে শোষণের মাধ্যমে, আর প্রকৃত কোষের পুষ্টি সাধিত হয় শোষণ অথবা আত্তীকরণ অথবা সালোক সংশ্লেষণ পদ্ধতির মাধ্যমে। মেইনলি এই তিনটা পার্থক্যই পাওয়া যায় আদিকোষ এবং প্রকৃত কোষের মধ্যে। তো আদিকোষ দ্বারা গঠিত জীব আদিকোষী জীব, এমনিতেই বোঝা যায়। আর প্রকৃত কোষ দ্বারা গঠিত জীব প্রকৃত কোষী জীব। তো আদিকোষ তার মানে নিশ্চয়ই আদি মানেই বোঝায় কিছুটা আগের, তো এই ক্ষেত্রে সেজন্য ব্যবহৃত হয় প্রো শব্দটা। আর কোষ বলতে আসলে বোঝায় এই নিউক্লিয়াস আদি অবস্থায় থাকে, অর্থাৎ কেন্দ্রিকা আদি কেন্দ্রিক কোষ। কেন আদি কেন্দ্রিক বলা হচ্ছে? কারণ কেন্দ্রিকা বা নিউক্লিয়াসে কোনো নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিওলাস থাকে না, শুধুমাত্র নিউক্লিওপ্লাজম এবং ক্রোমাটিন তন্তু থাকে। তো এই কারণে এদেরকে বলা হয় আদি কেন্দ্রিক। তো কেন্দ্রিকা এর ইংরেজি হলো ক্যারিওন, এর ল্যাটিন হলো ক্যারিওন অর্থ কেন্দ্রিকা। তো আদি কেন্দ্রিক, তাই প্রো ক্যারিওন থেকে ক্যারিওট, আর যেহেতু জীবের ক্ষেত্রে তাই প্রো ক্যারিওটিক জীব বলা হয় তাদেরকে। একইভাবে যারা প্রকৃত কোষই, তাদের নিউক্লিয়াসটা প্রকৃত কেন্দ্রিক কোষ, নিউক্লিয়াসটা প্রকৃত অবস্থায় থাকে, তাই ইউক্যারিওন বলা হয়, আর এই জীবগুলোকে বলা হয় ইউক্যারিওটিক জীব। তো আদিকোষ আর প্রকৃত কোষ নিয়ে এই টুকটাক কথা ছিল। এবার মেইন যে আলোচনা কোষ প্রাচীর, সেই আলোচনায় চলে যাচ্ছি। কোষ প্রাচীর সম্পর্কে আমরা 9-10 থেকেই এইটুকু জেনে এসেছি যে কোষ প্রাচীর উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য, কারণ প্রাণী কোষে কোনো আলাদা কোষ প্রাচীর থাকে না। এমনিতে আমরা বুঝতে পারি যে প্রাণীর ত্বক বা প্রাণীর শারীরিক গঠন অনেকটা নরম, উদ্ভিদের শারীরিক গঠন কিন্তু অনেকটা শক্ত। তো এই ধারণা থেকে বোঝা যায় উদ্ভিদ কোষে নিশ্চয়ই কোষঝিল্লির বাইরে কিছু একটা শক্ত পদার্থ থাকবে। তো এই ক্ষেত্রে যে শক্ত পদার্থ থাকে সেটার নাম কোষ প্রাচীর। তো কোষ প্রাচীর উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য। কোষ প্রাচীরের কিছুটা গঠন কোন জায়গায় থাকে, কী অবস্থায় থাকে, এইটুকু আমরা এসএসসিতে জেনে আসছি। তো এখন ভৌত গঠন এবং রাসায়নিক গঠন বা সূক্ষ্ম গঠন এইগুলো একটু আলোচনা করতে চাই। তো কোষ প্রাচীরের গঠনে প্রথমেই দেখা যায় দুইটা কোষের মাঝখানে পর্দা থাকে, অর্থাৎ এই রকম যদি একটা পর্দার কথা কল্পনা করি, ধরলাম এই দিকে একটা কোষ আছে, এই দিকে একটা কোষ আছে, এই দিকে একটা কোষ আছে। তো এই একদম মাঝখানে একটা পর্দা থাকে। এই যে মাঝখানে পর্দা থাকে, এই পর্দাটার নাম মধ্য পর্দা। যেহেতু মাঝে থাকে মানে দুই সাইডে আরও কিছু থাকে। দুই সাইডে কি থাকে? প্রথমত প্রাথমিক প্রাচীর থাকে। ধরলাম এই দিক দিয়ে একটা প্রাথমিক প্রাচীর আছে।
এদিকে যদি প্রাচীরটা আরও বড় হয় তাহলে এরকম হবে অনেকটা। মধ্যপর্দার পরে প্রথমেই এই প্রাচীরটা থাকে, তাই এইটাকে যেহেতু প্রথমে থাকে তাই এর নাম বলা হয় প্রাথমিক প্রাচীর। তাহলে এইটা প্রাথমিক প্রাচীর। প্রাথমিক প্রাচীরের পরে কোনো কোনো কোষে আরও একটা লেয়ার বা একটা স্তরের প্রাচীর যুক্ত হয়। তো যেহেতু প্রাথমিক প্রাচীর বা প্রাইমারি ওয়াল হয়ে গেছে, এবার দ্বিতীয় যেটা হবে প্রাথমিক প্রাচীরের বাইরে দিয়ে, সেইটাকে অবশ্যই বলা হবে সেকেন্ডারি প্রাচীর বা গৌণ প্রাচীর। সেকেন্ডারি প্রাচীর, তো এইটা সাধারণত 3 স্তর বিশিষ্ট দেখা যায়। প্রাথমিক প্রাচীরের পরে যে স্তরটা সেইটার নাম বলা হলো সেকেন্ডারি প্রাচীর। তাহলে কোষ প্রাচীরের সাধারণত 3টা স্তর। প্রথমটা মধ্যপর্দার সূচনা ঘটে মাইটোসিস বিভাজনের টেলোফেজ পর্যায়ে, অর্থাৎ একদম শেষ ধাপে। আমরা সবাই জানি শেষ ধাপে গিয়েই কোষ একটা কোষ থেকে 2টা কোষে বিভক্ত হয়। সুতরাং এ থেকে বোঝা যায় মধ্যপর্দাটা অবশ্যই 2টা কোষ যখন বিভক্ত হয় সেই সময়, অর্থাৎ টেলোফেজ পর্যায়েই ঘটবে। কি থেকে মধ্যপর্দাটা সৃষ্টি হয়? সাইটোপ্লাজম থেকে আসা ফ্র্যাগমোপ্লাস্ট এবং গলগি বডি থেকে আসা পেকটিন জাতীয় ভেসিকলস মিলিতভাবে মধ্যপর্দা তৈরি করে। ফ্র্যাগমোপ্লাস্ট এবং পেকটিন জাতীয় ভেসিকলস। মধ্যপর্দার পরে যে স্তরটা থাকে সেটা প্রাথমিক প্রাচীর। মধ্যপর্দার উপরে সেলুলোজ, হেমিসেলুলোজ এবং গ্লাইকোপ্রোটিন জমা হয়ে পাতলা প্রাথমিক প্রাচীর গঠিত হয়। দেখাই যাচ্ছে প্রাথমিক প্রাচীরটা পাতলা, 1 থেকে 3 মাইক্রোমিটার পুরু। আর সেকেন্ডারি প্রাচীর এর চেয়ে অবশ্যই আরেকটু পুরু হবে, যেহেতু 3 স্তর বিশিষ্ট হয়। এইটা কতটা? 5 থেকে 10 মাইক্রোমিটার পুরু। সেকেন্ডারি প্রাচীরের ক্ষেত্রে সেলুলোজ এবং লিগনিন দিছে, অর্থাৎ প্রাথমিক প্রাচীরের গঠনে থাকে সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন। আর সেকেন্ডারি প্রাচীরের গঠনে থাকে সেলুলোজ কমন, যেহেতু কোষ প্রাচীরের মেইন উপাদানই সেলুলোজ, আর এর সাথে যুক্ত হয় লিগনিন। সেলুলোজ এবং লিগনিন মিলিত হয়ে সেকেন্ডারি প্রাচীর গঠিত হয়, সাধারণত 3 স্তর বিশিষ্ট হয়। তো ভাজক কোষ এবং অধিক মাত্রায় বিপাকীয় যেসব কোষ সেইগুলোতে সেকেন্ডারি প্রাচীর তৈরি হয় না, কারণ ভাজক কোষ তো বিভাজিতই হয়ে যায়, যার জন্য এর প্রাচীরটা খুবই পাতলা থাকে। প্রাথমিক প্রাচীর থাকে, সেকেন্ডারি প্রাচীর গঠিতই হয় না, তার আগেই বিভাজিত হয়ে আরেকটা কোষে পরিণত হয়। তো প্রাথমিক এবং সেকেন্ডারি প্রাচীর গঠনকালে মাঝখানে কিছুটা ফাঁকা জায়গা দেখা যায়, যে জায়গাটায় প্রাচীর গঠিত হয় না। এই জায়গাটাকে বলা হয় কূপ এলাকা। কূপ এলাকা, এই জায়গাটা এইখানেও আছে, এইটা কূপ এলাকা। অর্থাৎ এই জায়গাটায় শুধুমাত্র মধ্যপর্দা থাকে, প্রাথমিক প্রাচীর বা সেকেন্ডারি প্রাচীর থাকে না, তার আগে শেষ হয়ে যায়, আবার তারপর থেকে শুরু হয়। তো সাধারণত এইটা যদি আমরা একটা কোষ বিবেচনা করি, এই বরাবর এই জায়গায় আরেকটা ধরলাম কোষ আছে, এই জায়গায় আরেকটা কোষ আছে, যদি এরকম থাকে তাহলে 2টা কোষের মাঝখানে যে সাধারণ পর্দাটা থাকে সেটা কিন্তু মধ্যপর্দা, কারণ প্রাথমিক পর্দা বা সেকেন্ডারি পর্দাটা সব জায়গায় থাকে না, মাঝখানে ফাঁকা থাকে। তাহলে আমরা বলতে পারি যে 2টা কোষের মাঝখানে যে সাধারণ পর্দাটা থাকে সেইটাই মধ্যপর্দা। আর কোষ প্রাচীর গঠনকালে মাঝখানে যে ফাঁকা জায়গা তৈরি হয়, অর্থাৎ যেখানে প্রাথমিক বা সেকেন্ডারি প্রাচীর থাকে না, সেই জায়গাটাকে বলা হয় কূপ এলাকা। এখন লক্ষণীয় বিষয় হলো এই পাশের কোষ এবং এই পাশের কোষ, 2টা কোষেই কিন্তু একই সঙ্গে কূপ এলাকা থাকে। এই পাশেও প্রাচীর গঠিত হয় না, ফলে একটা কূপ পাওয়া যায়, এই পাশেও প্রাচীর গঠিত হয় না, ফলে একটা কূপ পাওয়া যায়। 2টা কূপ মুখোমুখি থাকে। এই 2টা কূপ যেহেতু 2টা থাকে এক জোড়া, অর্থাৎ পেয়ার, তাই এদেরকে বলা হয় কূপ জোড় বা পিট পেয়ার। একটি থাকলে পিট আর 2টি থাকলে পিট পেয়ার। 2টি কূপকে একসঙ্গে বলা হয় পিট পেয়ার।
এবার দেখা যাক কোষ প্রাচীরের রাসায়নিক গঠন। রাসায়নিক শব্দ থেকেই বোঝা যাচ্ছে যে একদম কি কি কাঁচামাল দিয়ে কোষ প্রাচীর তৈরি সেরকম কিছু রাসায়নিক পদার্থের নাম বলা থাকবে। তো যেহেতু প্রথমেই মধ্যপর্দা থাকে, মধ্যপর্দা দিয়েই শুরু করি। মধ্যপর্দায় যে উপাদানটা সবচেয়ে বেশি থাকে সেটা হলো পেকটিক অ্যাসিড। পেকটিক অ্যাসিড থেকে ক্যালসিয়াম পেকটেট এবং ম্যাগনেসিয়াম পেকটেট এই দুইটা লবণও হতে পারে। ক্যালসিয়াম পেকটেট আর ম্যাগনেসিয়াম পেকটেট। যেমন কার্বনিক অ্যাসিডের সাথে ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়ামের বিক্রিয়া হলে ক্যালসিয়াম কার্বনেট এবং ম্যাগনেসিয়াম কার্বনেট তৈরি হয়, অনেকটা সেরকম পেকটিক অ্যাসিডের সাথে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম মাঝে মাঝে যুক্ত হয়, ক্যালসিয়াম পেকটেট আর ম্যাগনেসিয়াম পেকটেট লবণ তৈরি হয়। এই দুইটা লবণকে আবার একসঙ্গে কখনো কখনো বলা হয় পেকটিন। অর্থাৎ পেকটিক অ্যাসিড এবং পেকটিন, পেকটিক অ্যাসিড এবং পেকটিন এই দুইটা মিলে মধ্যপর্দা মেইনলি তৈরি করে। এরপর আসা যাক প্রাথমিক প্রাচীরের ক্ষেত্রে। প্রাথমিক প্রাচীরে আমরা জানি সেলুলোজ এবং হেমি সেলুলোজ থাকে। তো প্রাথমিক প্রাচীরে যে হেমি সেলুলোজ থাকে, হেমি সেলুলোজে কী কী উপাদান থাকে এখানে কিছু বলা আছে। হেমি সেলুলোজে যে যে যৌগ থাকে সেটা হলো জাইল্যান্স, অ্যারাব্যান্স এবং গ্যালাকট্যান্স। আর এই যে হেমিসেলুলোজের প্রাচীর গঠন হবে এই ক্ষেত্রে ক্রস লিঙ্ক হিসেবে কাজ করে জাইলোগ্লুক্যান। প্রাথমিক প্রাচীর গেল, এইবার আসবে সেকেন্ডারি প্রাচীর। সেকেন্ডারি প্রাচীরের ক্ষেত্রে একটু আগেই দেখা হয়েছে যে সেকেন্ডারি প্রাচীরে লিগনিন থাকে। আর কোনো কোনো সেকেন্ডারি প্রাচীরের ক্ষেত্রে যেমন সুবেরিন ওয়াক্স থাকে, তেমনি ছত্রাকের প্রাচীরের ক্ষেত্রে থাকে কাইটিন, ব্যাকটেরিয়ার প্রাচীরে থাকে লিপিড প্রোটিন পলিমার। ছত্রাকের ক্ষেত্রে থাকে কাইটিন আর ব্যাকটেরিয়ার ক্ষেত্রে লিপিড প্রোটিন। দুইটাকে একসাথে বলা হয় লিপোপ্রোটিন পলিমার দিয়ে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর গঠিত হয়। সেটা চতুর্থ অধ্যায়ে অণুজীব অধ্যায়ে গেলে বিস্তারিত দেখা যাবে। আর কোষ প্রাচীরের, এটা কোষ প্রাচীরের মধ্যপর্দা, প্রাথমিক প্রাচীর সেকেন্ডারি প্রাচীরের আলাদা আলাদা গঠন দেওয়া আছে। আর কোষ প্রাচীরের একটা ওভারঅল যে একটা গঠন দেয়া সেখানে বলা আছে কোষ প্রাচীরে সাধারণত 40% সেলুলোজ আর এর অর্ধেক মানে 20% হেমিসেলুলোজ, 30% পেকটিন আর 10% গ্লাইকোপ্রোটিন থাকে। এই হলো কোষ প্রাচীরের ওভারঅল গঠন। এবার কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠন দেখা যায়। কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠনের ক্ষেত্রে একদম কোষ প্রাচীর কী কী ইউনিট নিয়ে গঠিত সেইখান থেকে একদম অণু পর্যায় থেকে শুরু করা লাগবে। যেমন 1 থেকে 3000, যেহেতু সেলুলোজ নিয়ে গঠিত, সেলুলোজ অণু থেকে শুরু হবে। কীরকম? 1000 থেকে 3000 সেলুলোজ অণু একসাথে মিলে গঠন করে একটা সেলুলোজ চেইন। 1 থেকে 3000 সেলুলোজ অণু, এইগুলো মিলে সেলুলোজ চেইন গঠিত হয়। তো এই সেলুলোজ চেইন আবার 100টা একসঙ্গে মিলিত হয়। মিলে যে জিনিসটা তৈরি করে সেই ইউনিটটার নাম ক্রিস্টালাইন মাইসেলি।
ক্রিস্টালাইন মাইসেলি কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক। এমনিতেই বোঝা যাচ্ছে যে কারণ এর আগে একদম অণু পর্যায়ে থাকে, অণুগুলো মিলে চেইন গঠিত হয়, এইগুলো তো আর একক হতে পারে না। অনেকগুলো চেইন যখন একসঙ্গে হয় তখন এইটাকে একটা ইউনিট হিসেবে বিবেচনা করা যায়, তাই ক্রিস্টালাইন মাইসেলিকে বলা হয় ক্ষুদ্রতম গাঠনিক একক। এবার ক্রিস্টালাইন মাইসেলিগুলো মিলে তাহলে কোষ প্রাচীরের যে মেইন তন্তুগুলো অর্থাৎ ফাইবারগুলো সেইগুলো তৈরি করবে। কীভাবে? 20টি মাইসেলি একসঙ্গে মিলে যে ফাইবারটা তৈরি করবে সেগুলো একটু ছোট আকৃতির, তাই এর নাম মাইক্রোফাইব্রিল, ফাইবার থেকে ফাইব্রিল। আর 250টি মাইক্রোফাইব্রিল একসঙ্গে মিলিত হয়ে কোষ প্রাচীরের যে মেইন তন্তুটা সেইটা তৈরি করে, তার নাম অবশ্যই যেহেতু একটু বড় তাই ম্যাক্রোফাইব্রিল। এবার ম্যাক্রোফাইব্রিলগুলো অনেকগুলো মিলিত হয়ে কোষ প্রাচীর তৈরি করে, অর্থাৎ কোষ প্রাচীরকে ভাঙলে প্রথমে ম্যাক্রোফাইব্রিল, তাকে আরেকটু ভাঙলে একটু ছোটো ফাইবার মাইক্রোফাইব্রিল, আর তাকে ভাঙলে ক্ষুদ্রতম একক ক্রিস্টালাইন মাইসেলি পাওয়া যায়। ক্রিস্টালাইন মাইসেলি তৈরি হয় সেলুলোজ চেইন থেকে, আর সেলুলোজ চেইনকে ভাঙলে তো একদম সেলুলোজ অণু পাওয়া যায়। এবার কোষ প্রাচীরের কাজ দেখে নেই। কোষ প্রাচীরের কাজ দেখার ক্ষেত্রে আমরা একটু কল্পনা করে নিতে পারি যে এইরকম যদি একটা কোষ হয়, এর পাশে আরেকটা কোষ থাকতে পারে, এর পাশে আরেকটা কোষ, এইরকম কিছু রাফ চিত্র আঁকায় নেই, তাহলে বোঝার সুবিধা হবে। যদি এর মধ্যে নিউক্লিয়াস থাকতে পারে। তো এইবার কোষ প্রাচীরের কাজ যদি দেখি, প্রথমেই দেখতে পারবো একটা কোষকে নির্দিষ্ট আকৃতি দেয় কোষ প্রাচীর। যদি কোষ প্রাচীরটা এই দিক দিয়ে না হয় এই রকম হতো তাহলে কোষের আকৃতিটা চেঞ্জ হতো, তাহলে বোঝা যায় কোষের নির্দিষ্ট আকৃতি দেয় কোষ প্রাচীর। 1 নম্বর কাজ হলো আকৃতি দান করা। তারপর বাইরের, এইটা তো সাধারণত কোষের বাইরের অংশ, তো একদম বাইরে যেটা থাকে সেটা কোষ প্রাচীর। যেরকম বাড়ির বাইরের প্রাচীরটা সাধারণত বাড়িকে নিরাপত্তা দেয়, কোষের বাইরের প্রাচীরটা কোষকে বিভিন্ন রকম আঘাত থেকে রক্ষা করে। তাহলে আরেকটা কাজ রক্ষা করা কোষকে। তারপর কি? কোষ প্রাচীরগুলো সাধারণত সেলুলোজ দিয়ে তৈরি হয়। সেলুলোজ একটা দৃঢ় পদার্থ, তাই কোষ প্রাচীরের আরেকটা কাজ উদ্ভিদকে শক্তি এবং দৃঢ়তা প্রদান করা। এই জন্য উদ্ভিদগুলো সাধারণত শক্ত এবং দৃঢ় হয়। তো এই কোষ থেকে এই কোষ তার আগে নিশ্চয়ই আরেকটা কোষ আছে, তার আগে আরেকটা কোষ আছে, এরকম মূল আছে উদ্ভিদের একদম নিচে। তো একদম নিচে মূল থেকে মূলে পানি আসবে, সেই পানি বা খনিজ লবণ মূল থেকে বিভিন্ন কোষের মাধ্যমে পরিবাহিত হবে। আসলে কোষ প্রাচীরের মাধ্যমেই তো কোষের মধ্যে ঢুকবে, সেইখান থেকে সেই কোষের কোষ প্রাচীর দিয়ে আরেকটা কোষে ঢুকবে, অর্থাৎ কোষ প্রাচীরের মাধ্যমে পানি এবং খনিজ লবণটা উদ্ভিদের দেহে পরিবাহিত হবে। তাহলে কোষ প্রাচীরের আরেকটা কাজ হলো পানি ও খনিজ লবণ পরিবহন। এবং আরেকটা কাজ কি? এই মাঝখানের প্রাচীরটা যদি না থাকে তাহলে দুইটা কোষ কিন্তু এক হয়ে যাবে। মাঝখানের প্রাচীরটা থাকার ফলে দুইটা কোষ পৃথক হচ্ছে, তাই কোষ প্রাচীরের আরেকটা কাজ দুইটা কোষকে পৃথক করা, যাতে এক হয়ে না যায়। এই মোটামুটি কোষ প্রাচীরের কাজ। আর প্রাণী কোষে সাধারণত কোষ প্রাচীর থাকে না, সেটা আমরা সবাই জানি, থাকলে তো প্রাণী উদ্ভিদের মতো দৃঢ় হতো। তো এই ছিল কোষ প্রাচীর সম্পর্কে আলোচনা। নেক্সট ভিডিওতে চেষ্টা করব প্রোটোপ্লাস্ট এবং কোষঝিল্লি সম্পর্কে আলোচনা করতে। এটাই যেহেতু আমার প্রথম ভিডিও, তো এই ভিডিওতে সাধারণত আমার অভিজ্ঞতা একেবারেই কম ছিল, যার কারণে কিছু ভুলভ্রান্তি থাকতে পারে, সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করছি এবং সেই সঙ্গে আমার জন্য দোয়া চেয়ে ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।